কাছ থেকে জানার সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের মাহাত্ম্য এবং তার বিষয়বস্তু। মানে আচ্ছা, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু। একটা ব্যাপার খুব মধুসূদনকে নিয়ে খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে মধুসূদন চিরকাল বিদেশি ভাবাপন্ন হতে চেয়েছিলেন। তিনি হুম, বলেছিলেন ইংরেজিতে কথা বলবো, ইংরেজিতে গান গাইবো, এমনকি ইংরেজিতে স্বপ্ন দেখবো, এই হচ্ছে ওর কথা। এবং সেই কারণে উনি ঠিক করে রেখেছিলেন বিয়ে করলে কোনো ইংরেজদের মেয়েকেই বিয়ে করবেন। এবং বিলেত যাওয়াই ওর একমাত্র আদর্শ ছিল, যে জন্য বাবার অমতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। কারণ উনি ভেবেছিলেন যে খ্রিস্টান হলে তখন সুবিধে বাইরে যাওয়ার। যদিও তো যেতে পারেননি, কিন্তু ম্যাড্রাসে গেলেন এবং সেখানে গিয়েই তো প্রেমে পড়ে বিয়ে করে ফেললেন রেবেকাকে। এবং তারপর এত রেবেকাকে এত অসম্মানিত করেছেন। আমি তুমি দেখোনি, আমি অতি সম্প্রতি রেবেকা, এটা আমি একা অভিনয় করি জানি। মধুসূদনকে দেখাবার জন্য। মানে মধুসূদন যেরকম ভাবো, যে আমি এটা বলবো যে মধুসূদন মেঘনাদ বধ কাব্য লিখলেন তো রাবণের, কি বলবো, রাবণের শোক। হ্যাঁ, হ্যাঁ, পুত্র শোকাতুর রাবণের জন্য তিনি মেঘনাদ বধ কাব্য লিখলেন, রাবণের কথা ভেবে। তো তিনি দেখাতে চাইলেন যে খুবই ভালো নিও হিউম্যানিজম। অর্থাৎ আগে আমাদের বলা হতো দেবতারা উপরে, মানুষরা নিচে। মধুসূদন তুলে আনলেন একই জায়গায়, খুব আধুনিক মানে চিন্তাধারা। দেবতারাও দুঃখ পায় এটা হ্যাঁ দেখাতে হ্যাঁ, চাইছে। তাও না, বলছেন কি বলে, দেবতা আর মানুষ আলাদা, দুজন একই জায়গায়, একটা উফ, একই হ্যাঁ, একদম এক তারা দুজনে। সুতরাং যাকে তুমি রাক্ষস বলছো, রাক্ষস বলছো কেন? তোমার সঙ্গে যেটা আর্যরা অনার্য বলেছিল কেন? অনার্য নাম তো আর্যদেরই দেয়া, যারা আমাদের হ্যাঁ, মতো নয়। তাহলে দেবতা যিনি, তিনি উনি উনি আমরা দেবতাকে, তুমি যেটা আমাকে প্রশ্ন সেদিন করেছিলে প্রথম, যে আমরা ভগবান বলতে, ঈশ্বর বলতে একটা অন্য বেদিতে বসিয়ে রাখি, সেটাই আমরা হ্যাঁ, করেছি। হ্যাঁ। মধুসূদন সমান আসনে আনলেন। কিন্তু মানুষকে আরো একটা তুললেন। জিনিস যেটা আমার মনে হয় বৈপ্লবিক মধুসূদন ঘটালেন, সেটা হচ্ছে রাবণকে কোথাও হিরো করে দেওয়া হুম রামায়ণের। হুম। মানে হ্যাঁ একটা হ্যাঁ। রাবণেরও যে দুঃখ হতে পারে, এই জিনিসটা রাবণের প্রতি সেইটাই মানে সমস্ত পিতা, সিম্প্যাথি, ভাবা যায়। হ্যাঁ, এটা কি রাবণ করে কাঁদছে। করলেন? হ্যাঁ, এটা এটা মানে একটা এইটা নিউ হিউম্যান, এটা মধুসূদনের আধুনিকতা। মধুসূদন অসম্ভব আধুনিক এবং ছিলেন, এটা এটা কিন্তু পড়লে এত আজকের সেলফ কন্ট্রাডিকশন হ্যাঁ, কিন্তু আমি বলছি মধুসূদনের। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জানলে এটা তো কিছু জানে না। এই যে আজকের যে অশিক্ষিত বিজেপির লোকেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করেন, তো রেগে কিছুই যাবে জানে না। মধুসূদন। না, তারা তো রেগে যাবে মধুসূদন সম্পর্কে, যে রাবণকে হিরো করে দেখাচ্ছে। মানে মানে ভেবে দেখো, রাবণের পুত্রবধূ মেঘনাথের স্ত্রী প্রমীলা কি বললো রামকে, রাবণ ইস, শ্বশুর মোর মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। ভিখারি রাঘব, রামকে ভিখারি বলছেন। হ্যাঁ, এত অহংকার, এত দীপ্তি, অসাধারণ চরিত্র প্রমীলা। বলছেন আমি ভয় পাবো না, রাবণ শ্বশুর মোর মেঘনাথ স্বামী, কি আমি ডরাই কবু ভিখারি রাঘবে। এবং মধুসূদন যেটা দেখিয়েছেন, যে প্রত্যেকটি মুহূর্তে রামকে সাহায্য করছেন দেবতারা, প্রত্যেক মুহূর্তে। কিন্তু অর্থাৎ রামের মধ্যে সেই পৌরুষ নেই, তাকে হ্যাঁ, দেবতাদের আশ্রয় নিতে হচ্ছে, কিন্তু রাবণের হ্যাঁ, মধ্যে সেটা আছে। এই যে যেটা, এবং যে কারণে রামের ভক্ত হওয়া সত্ত্বেও বিভীষণকে চিরকাল একটা ঘৃণিত জায়গায় থাকতে হয়েছে। হুম, বিভীষণ একটা দল খুব ভালো, যে সে বিভীষণ তো রাবণের ভাই। বিভীষণ ঘরশত্রু ভীষণ বিভীষণ। ভীষণ হ্যাঁ, ঘরশত্রু বিভীষণ কথাটা এই জন্য এসেছে। হ্যাঁ, বিভীষণকে আমরা একটু গৌরব দিই না, কিন্তু বিভীষণ তো রামের ভক্ত তা সত্ত্বেও। হ্যাঁ, এবং মেঘনাথকে তো অন্যায়ভাবে মারা হয়েছিল, একদম অন্যায়ভাবে মারা হয়েছিল। এবং কিভাবে সে সেটা এবং একটু। হুম, এবং এই অন্যায়ভাবে যে মারা হয়েছিল, যজ্ঞ ক্ষেত্রে ঢুকে একদম, বিভীষণ দেখিয়ে দিয়েছিল উম, যখন মেঘনাথ রয়েছে অস্ত্রাগারে, তখন যাওয়ার নিয়ম নয়, লক্ষণকে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলা হলো মেঘনাথকে। এবং তখন রাবণ যে কাঁদছে, রাবণের যে শোক আর কি, মানে পিতৃ শোক যেটা, সেটা দেখাচ্ছে যে যদি দশরথের শোক হয়ে থাকে তো রামকে হারাবার জন্য এই ভয়ে, তাহলে রাবণের যে শোক সেটাও সত্যি। এবং হ্যাঁ, এটা তো সত্যিই একজন রাজপ্রাসাদের মা, তার সন্তান গেলে তার যে কষ্ট হয়, ফুটপাতের ভিখারিনী মানুষ এই একই বোধ করেন। এই হ্যাঁ, যে মানবিকতাটা, এই যে নিও হিউম্যানিজম, এটা একেবারে তো রেনেসাঁসের ফল। এবং সেই যে নবজাগরণে যে এই যে মানবতার ব্যাপারটা এলো, এটা মেঘনাদ বধ মধুসূদন প্রথম দেখালেন সেটা। এবং হুম। সেই জন্য মধুসূদন খুবই শ্রদ্ধার্হ। কিন্তু আশ্চর্য, মধুসূদন নিজে তার ব্যক্তি জীবনে মধুসূদন যা করেছেন, আমি তো মধুসূদনকে
কোনোদিনও সেজন্য ক্ষমা করতে পারি আচ্ছা, না। এটা একটু একটু বলবেন কেন? মানে আমি একেবারেই অবগত নই মধুসূদনের ব্যক্তি এটা আমি জীবনের। তো এটা বের করছি এবং আমি করলাম কিভাবে, একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল সরোজিনী নাইডু কলেজে এই মধুসূদনের 200 বর্ষে। তো আমি ছিলাম বক্তা, বাংলাদেশ থেকে দুজন এসেছিলেন। তো সবাই, আমি খুব ভালো বলে এমনি বিষয়টা ছিল নারী, মধুসূদনের নারী চেতনার উপরে, বা আমি বললাম সেটা। এখন যেহেতু সরোজিনী নাইডু কলেজে আমি পড়িয়েছি কিছুদিন, তো ও মানে গেস্ট হিসেবে মাঝে মাঝে ক্লাস নিতাম এম এ ক্লাসে। ওরা জানতো, ওরা হুম, তখন বাংলাদেশ থেকে দুজন এসেছেন, তারা এখন আমার খুব বন্ধু। তারা ওরা আমায় অনুরোধ করলো যে আপনি একটু আপনার আপনার একটা একক সংলাপ আমরা শুনতে চাই। আমি হুম। তখনই ওইখানে ওই জন্যই লেখা প্রথম করেছিলাম সেদিন, রেবেকার কথাটা কি। না, আমাকে একটু ঘটনাগুলো বলুন, মানে হ্যাঁ বলছি, মধুসূদন। প্রিয়তমের সুমধু আমার লেখা, ওটা একদম 10 মিনিটের আমার। ওটা অবশ্য আমি কোথাও মানে বাইরে অভিনয় করেছি অনেক, আমার এতে তোলা নেই। আমি সেটা দেখাতে চেয়েছিলাম রেবেকার কথা, যে মধুসূদন ভেবে দেখো গিয়েই বিয়ে করলেন। তখন মধুসূদন চাকরি নিলেন প্রথমে মাদ্রাস যেখানে গেলেন, মেল অ্যান্ড ফিমেল অ্যাসাইলাম, মানে এই সেই রকম জায়গা নিলেন, এবং সেখানে অনাথ বালক বালিকা, অনেক বালক ঠিক বলবো না, অনাথ ছেলে মেয়েরা থাকতো, সেখানে উনি সেকেন্ড মাস্টার মশাই হয়ে গেলেন ওই চাকরি নিয়ে। এবং সেখানে গিয়েই 6 মাসের মধ্যে উনি একেবারে একেবারে খোদ ইংরেজ রেবেকার প্রেমে পড়লেন। রেবেকা খুব অনাথা, এবং তখন রেবেকার বাবা খুব ব্রিটিশ কিন্তু খুব গরিব একজন গোলন্দাজ, মানে তখন যারা বিদেশ থেকে আসতো সবাই তো কিছু বিরাট বড়লোক বা শিক্ষিত নয়, না, এখানে না। চাকরি করতে আসতো। এবং মারা গেলেন, ওর মা আগেই মারা গিয়েছিলেন, তখন ওকেই অনাথ আশ্রমে ভর্তি হতে হয়েছিল রেবেকাকে। এবং মধুসূদন সেখানে টিচার হয়ে আছেন, ঠিক ফিমেল অ্যাসাইলামে ছিলেন না, কিন্তু দেখতেন। মধুসূদন প্রেমে পড়লেন নীলনয়নের এবং বিয়ে করতে চাইলেন। রেবেকা বলছে আমিও ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবার বা সংক্রান্ত আমাদের যারা ছিল তাদের প্রবল আপত্তি ছিল যে এরকম একজন ধর্মান্তরিত হিন্দু খ্রিস্টান হয়েছে, যে কৃষ্ণাঙ্গ, তাকে বিয়ে করে। যদিও কবি হিসেবে তখন একটু একটু মধুসূদনের নাম হচ্ছে। এবং রেবেকা বিয়ে করলেন এবং প্রথম দিকে খুব সুখী ছিলেন। রেবেকাকে উদ্দেশ্য করে তার প্রথম লেখা ক্যাপটিভ লেডি, ইংলিশ কাব্য, যেটা ক্যাপটিভ লেডি হচ্ছে আমাদের পৃথ্বীরাজ সংযুক্তার যে গল্পটা জানো তো নিশ্চয়ই, সেই এই গল্প পৃথ্বীরাজ সংযুক্তাকে নিয়ে চলে গেলেন সভা থেকে চুরি করে, ওইটা ক্যাপটিভ লেডি হুম, ওইটা। এবং তখন সেই তাতে তার বাংলা অনুবাদে লিখছেন একেবারে, তোমাকে তোমার নয়নে দেখেছি আমি প্রেমের আলো, তোমাকে পরাবো শুধু প্রেমের মালা। বাংলা করলে তার মানেটাই হয় আর কি। আচ্ছা, এরকম ওকে একদম ওকে নিয়ে লেখা প্রথম বন্দনা, একেবারে রেবেকাকে নিয়ে লেখা। এবং আচ্ছা। 1 বছরের মধ্যেই বাবা হলেন। তখন ও প্রথম মেয়ে বাচ্চা, তাকে নিয়ে অসম্ভব ভালো কবিতা, এত চমৎকার কবিতা মেয়েকে নিয়ে যে বলার নয়। হুম, কিন্তু 7 বছর বিবাহিত জীবনে 4টি ছেলে মেয়ে হয়েছিল। এবং খুব স্বাভাবিক, মধুসূদনের খুব একটা রোজগার ছিল না। এবং এখনো তুমি জানবে, আমি দেখেছি সামাজিক এতে, স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিটা হয় হুম, মেইনলি কিন্তু অর্থনৈতিক ব্যাপার থেকে। হুম, হুম। চাহিদা, সংসার চালানো, এই ফার্স্ট যে কোনো হ্যাঁ, ক্ষেত্রে আমি দেখতে 75% স্বামী স্ত্রীর অশান্তি এর থেকেই শুরু হয়, অর্থনৈতিক। মধুসূদনের তাই হয়েছিল। অথচ ঠিক প্রথম বাচ্চা জন্মাবার পর হেনরি, সরি, রেবেকার আত্মীয় স্বজন যারা দূর সম্পর্কে, তারা নাগপুরে থাকতেন। উনি হুম, নাগপুরে চলে যখন গেছেন, সে মধুসূদনের বিরহ কাতর দীর্ঘ কবিতা পড়লে তোমার প্রায় চোখে জল আসবে। স্ত্রী এবং মেয়ের কথা ভেবে এত কাঁদছেন, এত তার দুঃখ হচ্ছে। যাই হোক, তারপরে ফিরে টিরে এলেন, তারপর তো পরপর আরো 4টি ছেলে মেয়ে হলো। তখন অভাব আস্তে আস্তে দেখা দিচ্ছে। এবং খুবই আশ্চর্য যে আমাদের যারা সমালোচকরা, তারা যে কোনো কারণেই হোক রেবেকাকে একটু কাব্যে উপেক্ষিতা করে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ। হেনরিয়েটার কারণটা আমি পরে বলছি। এটা আমার বিশ্লেষণ। এবং আমি এটা করবার পর আরো 3জন এই ব্যাপারটা নিয়ে লিখেছে। আমি এটা বর্তমানে বের করেছিলাম এবং তারপর শিলাদিত্য চেয়ে পাঠিয়েছিল আমার কাছে। একক সংলাপটা না, মানে প্রবন্ধটা। তারপর তো আমি একক সংলাপটা করেছি, এটা পরের কথা। ব্যাপারটা হচ্ছে তারপরে মধুসূদন ইতিমধ্যে তখন ওর 3 নম্বর, হ্যাঁ, তখন মধুসূদনের সবচেয়ে প্রিয় বন্ধু গৌরদাসকে কলকাতায় চিঠি লিখছেন, আই হ্যাভ এ ভেরি ফাইন ইংলিশ ওয়াইফ উইথ বিউটিফুল 4 চিলড্রেন। আই হ্যাভ এ ভেরি ফাইন ইংলিশ ওয়াইফ, যেটা ওর গর্ব, ইংলিশ ওয়াইফ। যখন এই চিঠি লিখেছেন তখন সাইমালটেনিয়াসলি হেনরিয়েটার সঙ্গে উনি প্রেম করছেন। হুম। আমি মধুসূদনকে কোনোদিনও ক্ষমা করতে পারি না, খুবই জিনিয়াস একজন। না, এক সেকেন্ড, মানে উনি যখন এই চিঠি লিখছেন তখন উনি কি হেনরিয়েটার সাথে প্রেম হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি, হেনরিয়েটার বাবা মধুসূদন যে স্কুলে পড়াতেন
হেনরিয়েটার বাবাও সেখানে পড়াতেন। হেনরিয়েটার আচ্ছা মা মা মারা যান। মা আচ্ছা, মারা যাওয়ার পরে এটা এটা হেনরিয়েটা কোথায়, মানে হেনরিয়েটাও কি ওখানে ম্যাড্রাসে? ব্যাঙ্গালোরে, ওখানে ওখানে আচ্ছা মাদ্রাসে সরি, তো আচ্ছা ওইখানেই। তো উনি সেই বন্ধু মানে সিনিয়র অধ্যাপকের বাড়ি যেতেন এবং তার স্ত্রী মারা গেছেন বলে দেখা করতে যেতেন, মানে আউট অফ সিম্প্যাথি আর কি। এবং সেখানে তখন খুবই ছোট 16-17 বছর বয়স হলে হেনরিয়েটাকে সান্ত্বনা দিতে গিয়ে উনি আকৃষ্ট হলেন। এটা হতেই পারে, একাধিক নারীর প্রতি আসক্তি থাকতেই পারে, যাই হোক সাধারণ ছিল সেটা। ইতিমধ্যে হেনরিয়েটার বাবা বিয়ে করেন স্ত্রী মারা যাওয়ার পরে, এবং প্রায় হেনরিয়েটার বয়সী একটি মেয়েকে। তখন হেনরিয়েটা ভীষণ দুঃখে ভেঙে পড়েছেন এবং সেই সময় আউট অফ সিম্প্যাথি মধুসূদন রোজ যেতেন এবং সেইখানে গোপনে মধুসূদন তখন আকৃষ্ট হচ্ছেন। তখন স্ত্রী 4টি ছেলে মেয়ে হয়ে গেছে, স্ত্রী হয়তো পুরনো হয়ে গেছেন বা অন্য আকর্ষণ হতেই পারে, আমি ঠিক জানি না, কেন বলতে পারবো না। সাইমালটেনিয়াসলি প্রেম করছেন এবং ঠিক সেই সময় একেবারে তারিখ দেওয়া, সেই সময় গৌরদাস বসতকে চিঠি লিখছেন যে আই হ্যাভ ভেরি ফাইন ইংলিশ ওয়াইফ উইথ, এবং গৌরদাস হচ্ছে মধুসূদনের প্রাণের বন্ধু। মানে প্রাণের বন্ধু মানে এখন তপব্রতরা তাকে প্রায় কি বলবো হোমোসেক্সুয়াল প্রায় বলছে, এরকম বন্ধু, এরকম বন্ধু, হুম সাংঘাতিক বন্ধু ছিলেন, সবচেয়ে প্রিয় বন্ধু, চিরজীবনে মধুসূদনের শ্রেষ্ঠ বন্ধু। হুম মধুসূদন তাকে চিঠিতে লিখছেন আর ভেরি, যখন লিখছেন অ্যাট দ্য ভেরি সেম টাইম হ্যাঁ হেনরিয়েটার সঙ্গে কিন্তু উনি প্রেম করছেন, এবং শুধু তাই নয়, চলে গেলেন না বলে, মিথ্যে নাম পরিচয়, জাহাজে যে নাম নিয়েছিলেন মধুসূদন নিজের নাম না নিয়ে অন্য নামে টিকিট কেটে চলে এলেন কলকাতাতে। হ্যাঁ, এবং তখন জানতে পারলেন রেবেকা প্রথম জানতে পারলেন যে মধুসূদন ছেড়ে চলে গেছেন, কিন্তু ভাবতে তখন জানলেন। এবং তারপর জীবনে আর কখনো মধুসূদন ফেরেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে খবর তো নেননি, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু ছেলে মেয়েকে ভুলে গেলেন। আমি এটা খুব আচ্ছা, আশ্চর্য, শুধু এক তাই এক না, সেকেন্ড, আমি বলছি উনি কি হেনরিয়েটাকে নিয়ে পালিয়ে এলেন হ্যাঁ কলকাতায়? হ্যাঁ পালিয়ে এলেন এবং আচ্ছা কখনো বিয়ে করেননি হেনরিয়েটা, কখনো দে আর লিভিং টুগেদার, এটা আচ্ছা, অনেকে কিন্তু জানে তাহলে না আমাদের তখন তাহলে বাঙালি সমাজ। কারণ রেবেকা রোমান ক্যাথলিক ছিলেন, ওদেরকে ডিভোর্স নেই এবং কখনো ডিভোর্স দেননি। আচ্ছা রেবেকার এটাই খালি যে জীবনে ডিভোর্স দেননি, এবং সারা জীবন কিন্তু মধুসূদনকে এই সহবাসের বিবাহ অবিবাহিত দাম্পত্যের এটা গ্লানিটা বহন করতে হয়েছিল সেই আচ্ছা, দিন কিন্তু পর্যন্ত। কিন্তু আমি বলছি তাহলে মধুসূদন হেনরিয়েটাকে নিয়ে কখনো ওই ভার্সাইতে গেলেন, বিদ্যাসাগর ভার্সাই পরে নামে? পরে সেসব অনেক পরে, আচ্ছা প্রথম কলকাতায় চলে এলেন, তো কলকাতায় চলে এলেন তো, এবং তুমি ভেবে দেখো কি আশ্চর্য, যে মধুসূদন চলে আসার পর ওর ছোট ছেলের বয়স তখন 4 মাস না 5 মাস জেমসের। মধুসূদন কলকাতায় যখন পালিয়ে এলেন আমি বলবো, আহ, না বলে রেবেকাকে, তার 3 মাস বাদে ছোট ছেলে জেমস মারা যায়, না হুম খেতে পেয়ে বিনা চিকিৎসায়। মধুসূদন আচ্ছা খবরও নেননি কখনো। এবং যতদিন বেঁচে ছিলেন মধুসূদনের আরো যে 3 ছেলে মেয়ে, তারা পিতৃহীন হয়ে রইলো। তারা জানতো তাদের বাবা আছেন, বড় মেয়ে মনেও ছিল মোটামুটি খুব ভালোবাসতো বাবাকে, কিন্তু তারপরে মধুসূদন অন্তত 4বার, তখন বিলেত যেতে গেলে মাদ্রাজ থেকে জাহাজে যেতে হতো, গেছেন, কখনো খবর নেননি, কোনোদিনও না। আমি যে এককটা করি আমি সেটা বলি এইখানে, যে আমি সমবেত সুধীমণ্ডলী, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে মহাকবি মধুসূদন রাক্ষসরাজ রাবণের পুত্র শোকে কাতর হয়ে মেঘনাদ কাব্য লিখলেন, তিনি হুম নিজের সন্তানদের কথা একবার ভাবলেন না? এমনকি সন্তান মারা গেছে জেনেও তা কিছুমাত্র হলো না। হুম তখন তিনি হেনরিয়েটার 4জন সন্তানকে নিয়ে ব্যস্ত, এবং ওকে, এই যে হ্যাঁ মানে হি অলসো ফাদার্ড 4 চিলড্রেন উইথ হেনরিয়েটা? হেনরিয়েটা, এবং আচ্ছা তাদের তাদেরকে নাম শর্মিষ্ঠা, নেপোলিয়ন আর কারা, আর এরা হচ্ছে বার্থা, ফিবি, জনসন আর মাইকেল আর জনসন, 4জন। আর এরা হচ্ছে শর্মিষ্ঠা, আর বাদ বাকি নেপোলিয়ন। প্রথম মেয়ের নাম শর্মিষ্ঠা। মধুসূদন পেড ব্যাক বাই হিজ ওন পয়েন্টস, নিজে যা ভুল করেছেন তারপরে ভেবে দেখ, এই যে নেননি। এবং কিন্তু এই রেবেকা মধুসূদন চলে যাবার পরে যতদিন বাদে চলে গেছেন 26 বছর, তারপরে একবারও খবর নেননি। তারপর যখন রেবেকা মারা গেছেন, তখন রেবেকার ছেলে মেয়েদের বলে গিয়েছিলেন যে আমার সমাধিক্ষেত্রে যেন লেখা থাকে, হিয়ার রাইজ রেবেকা ম্যাকটাভিস দত্ত, ওয়াইফ অফ মাইকেল মধুসূদন দত্ত, কারণ ওই হচ্ছে একমাত্র স্ত্রী। কিন্তু খুবই আশ্চর্য, আমাদের বাঙালি সমাজ খুব পারমিসিভ ছিল,
কারণ হেনরিয়েটাকে আমরা তো সবাই বিবাহিতা স্ত্রী বলেই জানতাম। যেমন কতগুলো ভুল ধারণা এরকম থেকে থাকে, যেমন ঠিক ভুল ধারণা আমরা ছোটবেলা থেকে শুনেছি, এমনকি প্রভাত মুখোপাধ্যায়ের বইতেও লেখা আছে যে তুমি কি কেবলই ছবি কবিতাটা রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীকে নিয়ে হুম লিখেছিলেন, হুম তা হুম তো হুম। নয়। না না। পরে অনেক কথা আমরা জানলাম যে না, এটা ঠিক তেমনি ভাবে দীর্ঘদিন আমরা এখনো বহু কাল, আমি এখনো লেখাতেও দেখছি যে হেনরিয়েটা মধুসূদনের স্ত্রী। হেনরিয়েটা কোনোদিনও স্ত্রী ছিলেন না, কখনো বিয়ে হয়নি ওদের, কোনোদিনও বিয়ে হয়নি সম্ভব। এবং এটাই রেবেকার একমাত্র প্রতিশোধ, ডিভোর্স দেননি, এই হুম। জন্য উনি ওর একমাত্র স্ত্রী। এবং তারপর মধুসূদন এত বছর বেঁচে ছিলেন, এতবার ম্যাড্রাসে গেছেন, কখনো খবর নেননি। এবং এই মধুসূদনের এই 3 ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখতে পারেনি, খেতে পারেনি, অনাহারে, এবং ওর স্ত্রী মারা গেছে একদম অনাহারে যক্ষা রোগে। এবং বলে গিয়েছিলেন খালি সমাধিতে যেন লেখা থাকে, হিয়ার লাইজ রেবেকা ম্যাকটাভিস দত্ত, ওয়াইফ অফ মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু মধুসূদনকে নিয়ে যারাই লিখেছেন, ধরো বনফুলের লেখা খুব ভালো ভালো নাটক, সবাই কিন্তু যে কোনো কারণেই হোক না, রেবেকাকে যেটা একটু উপেক্ষিত করে। মানে কেন আমি ঠিক জানি না। আপনার ইয়েটা যার উপরে বেস, মানে ওই আশার ছলনের গুলি, সেটা ইজ হ্যাঁ, অ্যান অথেন্টিক। হ্যাঁ, ওর দুঃখ ছিল, আমি যেটা পরেও বলছি তোমাকে, হয়তো ছিল কোথাও একটা কষ্ট। আর মধুসূদন রেকলেস ছিলেন কিরকম, তারপর উনি যখন পড়তে গেলেন বাইরে, যখন ধরো গেছেন প্রথমে, তখন লন্ডনের খরচ বেশি, ভার্সাইতে গেছেন, ওখানে গেছেন, গিয়ে বাড়ি ভাড়া দিতে পারছেন না, এই ছেলে মেয়েদের দুধ কিনতে পারছেন না, তখন উনি No, বিদ্যাসাগরকে but why চিনতেন না। did he move to Versailles in the first place? মানে why did he decide to go to Versailles? প্রথমে তো লন্ডনে গিয়েছিলেন, কিন্তু বলছেন লন্ডনে নাকি খরচ অনেক বেশি, এটা আমি জানতাম না তখন, আচ্ছা। বাসে অনেক খরচ কম, সেই জন্য যাই হোক গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে আম, চিঠি লিখে পাঠালেন বিদ্যাসাগরকে। হুম বিদ্যাসাগরকে চিনতেন না, ওদের হুম দুজনে পরস্পর পরিচিত ছিলেন না। চিঠি লিখে পাঠালেন এবং বিদ্যাসাগর তখন নিজে ধার ধর করে, যা হয় আর কি, টাকা পাঠাচ্ছেন। তখন অনেকে বিদ্যাসাগরকে বারণ করেছিল যে পাঠাচ্ছেন এ করবেন, তখন বিদ্যাসাগর বলছে সে কি, আমাদের দেশের একজন কবি, তিনি বিদেশে আছেন, পাঠাবো না, পাঠালেন। সেই টাকা পেয়ে তো মধুসূদন ভীষণ খুশি, তখনই কবিতা লিখে ফেললেন। হ্যাঁ হ্যাঁ বিদ্যাসাগর হ্যাঁ। তিনি বিখ্যাত ভুবনে করুণার না, সিন্ধু, তুমি মানে আমি ঠিক জানো বলছি যে বলো। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ গোয়িং টু দ্য ওয়েস্ট, মানে লন্ডন হোক উনি বা প্যারিস। ব্যারিস্টারি পড়তে গেলেন, ব্যারিস্টারি পড়তে, আচ্ছা। এই জন্য গেলেন। আচ্ছা, তো শোনো, সেখানে গিয়ে কি করলেন, বিদ্যাসাগর টাকা পাঠালেন ধার করে, বিদ্যাসাগর টাকাটা পাঠালেন, মধুসূদন টাকা নিয়ে তো খুব খুশি। কিন্তু কি করলেন, টাকা নিয়ে যাচ্ছেন যখন বাড়ির দিকে, বাড়ি ভাড়া বাকি, ছেলে মেয়েদের দুধ কেনা হচ্ছে না, যাচ্ছেন যখন টাকাটা নিয়ে, তখন প্যারিস এখনো, তখনও প্যারিস ফ্যাশনের 1 নম্বর জায়গা ছিল। একটা বিশাল বড় দোকানে দেখলেন অসম্ভব ভালো একটা গাউন শোভা পাচ্ছে। সেই টাকা দিয়ে, বিদ্যাসাগরের ধার করা টাকা দিয়ে, হুম ছেলে মেয়ের দুধ কেনার টাকা, বাড়ি ভাড়ার টাকা, সমস্ত খরচ করে সেই দামি গাউনটা কিনে হেনরিয়েটাকে উপহার দিলেন। এবং আবার স্টার্ভ করতে লাগলেন, হুম আবার বিদ্যাসাগরকে চিঠি লিখলেন। দিস ওয়াজ মধুসূদন। মানে এত অমিতব ব্যয়ী। এই জন্য আমি এটা দেখাতে চেয়েছি, প্রবন্ধতেও লিখেছি, যে মধুসূদন জাস্ট লাইক শেক্সপিয়ারিয়ান হিরো। ঠিক মধুসূদনের দুটো জিনিস ছিল, হ্যামলেট ছিল, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, দ্বিধা হুম তার মধ্যে, মধুসূদনের সেটা ছিল, করতে পারেনি কখনো। এবং কিং লিয়ার ছিলেন অসম্ভব অহংকারী। হুম মধুসূদন তাই বলছিল, আই উইল গো টু দ্য টপ, এবং আমি একদিন বজ্রের মতন, বিদ্যুতের মতন হবো, প্রথম থেকে বলছি, ছোটবেলা থেকে বলে আসছেন। হুম। এবং নিয়োজিতারই তো খানিকটা। অত্যন্ত ম্যাকবেথের মতন, ভেরি অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। এই যে জিনিস একদম কাজে শেক্সপিয়ারের ঠিক নায়কের মতোই একেবারে ট্র্যাজিক নায়ক মধুসূদন। এবং তারপরে কি, তারপর ফিরে এলেন তো ওখান থেকে, ফিরে রেখে এলেন, নিজে ফিরে এলেন, বাবা মারা গেছে, গৌরদাস চিঠি পাঠালো, বাবা মারা গেছে, সম্পত্তি ইত্যাদি নিতে টিতে এলেন মধুসূদন, নিতে এলেন। এবং তারপর যখন আবার ফিরে গেলেন, ফিরে যখন চলে এলেন ব্যারিস্টারি পাশ করে, তখন বিদ্যাসাগর, শুধু বিদ্যাসাগরের মানে সত্যিই কোনো তুলনা হয় না। বিদ্যাসাগর মধুসূদন আসবেন বলে সাহেবী পাড়া বাড়ি ভাড়া করলেন নিজের টাকায়, সমস্ত বিদেশি ফার্নিচার এনে। মধুসূদন এলেন এবং মধুসূদন রিজেক্টেড দ্যাট। উনি বলেন না, আমি এরকম পাতি পাড়াতে থাকবো না। উনি স্পেন্সার্স হোটেল, সবচেয়ে নামকরা হোটেল তখন, হুম এখন হুম যেটা রাজভবনের উল্টো দিকে, স্পেন্সার হুম সে গরিমা হুম নেই, এখন নেই বোধহয়, আমি হুম দেখেছি অবশ্য হুম স্পেন্সারে। হুম। চৌরঙ্গি যার উপরে ভিত্তি সবচেয়ে করে নামকরা লেখা। হোটেল, সেই হোটেলে চৌরঙ্গি। উনি ঘর বুক করলেন। হুম এবং তারপর সেখানে টাকা দিতে পারছেন না, ব্যারিস্টার হিসেবে তো একটু সফল ছিলেন না,
এবং টাকা দিতে পারছেন না, হেরে যাচ্ছেন, আবার বিদ্যাসাগরের কাছে ধার। বিদ্যাসাগর পরপর একদম শেষের দিকে বিদ্যাসাগর ধার দিতে পারেননি, বলছে আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আমি আর দিতে পারছি না দিতে। এবং এরকম অথচ ভীষণ গভীর এবং তারপরে অসম্ভব কষ্ট পেয়েছেন। যে মধুসূদন জন্মেছিলেন যখন যশোরে, তখন উনি এত আদরের ছিলেন যে উনি যখন কপোতাক্ষে চান করে যেতেন, তখন ওর মা 7টা হাঁড়িতে 7 রকমের চাল বসাতেন। যে চালটা সবচেয়ে ভালো ভাত হবে সেইটা মধুসূদন খেতেন। সেই মধুসূদন শেষ জীবনে খেতে পাননি। রাজনারায়ণ বসু যখন দেখা করতে গেছেন তখন দেখেছেন পচা খাবার পড়ে আছে। এত দুঃখের মধ্যে এত যন্ত্রণা পেয়েছেন। অসময় হেনরিটা খুবই ভালো ছিলেন। উত্তর পাড়াতেও হেনরিটা খানিকটা হুম, উত্তর পাড়াতে চলে গেছিল হ্যাঁ এরকম। খুবই কষ্ট পেয়ে উত্তর পাড়ার লাইব্রেরিতে ছিলেন, দীর্ঘদিন ছিলেন ওখানে। অসম্ভব গুণী, মানে এরকম গুণী ভাবা যায় না, এরকম মানে এরকম ক্ষমতা একজনের। মধুসূদন তো নিজে হাতে লিখতেন না, দুপাশের লেখকরা পণ্ডিতেরা বসেছিলেন, উনি ডিকটেট করতেন। একই সঙ্গে একদিকে চেয়ে বলছেন অমিত্রা এই মেঘনাদ বধের কথা, পাশের লাইনে পাশের জনকে বলছেন তিলোত্তমা সম্ভবের কথা। ভাবছেন কি করে ভাবো, মানে কতখানি প্রতিভাধর হলে এটা হওয়া যায় এবং কতখানি এর অপব্যয় হলে কোনখানে যেতে পারে। কি না, দুঃখ যাদের কি ওরকম প্রতিভা থাকে তারা বোধহয় এরকমই হয়, মানে তারা ঠিক। অসম্ভব লিখতে, অসম্ভব না, একেবারে। আমি বলছি যে যারা ওরকম বিরাট প্রতিভাবান হয় তারা যে আমাদের হয়তো, মতো খুব মধ্যবিত্ত ছাপোষা জীবন যাপন করবে সেটা বোধহয় হয় না, মানে তারা তাই হয়তো। একটু। হ্যাঁ। কিন্তু আমরা যদি আবার মেঘনাদ বধ কাব্যে ফিরে আসি, আপনি যেটা অসাধারণ তখন আমি খালি বলছিলেন। এটা শেষটা যেটা বলছি, আমি যেটা লিখি, আমি যেটা করি, হ্যাঁ, অবশ্য আমার এর মূল পাওনাটা হচ্ছে গোলাম মুর্শিদের লেখা। উনি তো অসম্ভব খেটেছেন, আমি ওয়ার্ল্ড বলছিলাম গেছেন, গোলাম লন্ডন গেছেন। মুর্শিদের লেখাতে নিশ্চয়ই অসাধারণ, এটা রয়েছে যে হেনরি অসাধারণ, হ্যাঁ এটা সবটাই ওকে আছে। বিয়ে করেননি হ্যাঁ মধুসূদন। হ্যাঁ হ্যাঁ, আমি ওর কাছ থেকেই পেয়েছি এটা। উনি হ্যাঁ, একেবারে প্রতি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে ছেলে মেয়েদের জন্মের সব তো তুলে দিয়েছেন বইটা সমস্ত। সব তুলে নিয়েছেন। তো না, যাই হোক, এই মধুসূদন যেটা এই যেটা বলছিলাম, কি বলতে গিয়ে ভুলে গেলাম একটা। ও হ্যাঁ, যেটা বলেছেন আমারও যেটা মনে হয়েছে, পরে আমি দেখলাম গোলাম মুর্শিদ কেন আরেকজনও লিখেছেন, এই মুর্শিদিনের মনের ভেতর বোধহয় কোথাও ছিল ওর যে অসামান্য কাব্য বীরাঙ্গনা পত্র। পড়েছো তুমি না, বীরাঙ্গনা? না, না, না। অসাধারণ। বীরাঙ্গনা হচ্ছে ওভিডের এপিস্টলস অফ হিরোইডাস, তার বাংলা। ওভিডের লেখা, হিরোইডাস মানে বিখ্যাত মহিলাদের তাদের প্রেমিক বা স্বামীকে লেখা চিঠি। মধুসূদন তারই নকলে বীরাঙ্গনা পত্র লিখেছিলেন। বীরাঙ্গনা মানে তার মধ্যে দ্রৌপদী আছে, কান্দারি আছে, শকুন্তলা আছে, এরকম তারা ইত্যাদি ইত্যাদি। অসাধারণ। আমার সবচেয়ে প্রিয়, মধুসূদনের সবচেয়ে প্রিয় আমার হচ্ছে বীরাঙ্গনা কাব্য। তো যাই হোক, তার প্রথম চিঠি হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা। এবং আমি এটা দেখাতে চেয়েছি, এবং আরেকজন সেদিন বললেন সেটা, মানে মনে হয় অনেকেরই বোধহয় মনে হয়েছে যে হয়তো মধুসূদনের মনে কোথাটা ছিল। তার প্রথম লাইন হচ্ছে অভাগিনী, না দাঁড়াও, তো আমি এটা বারবারই লিখি যে নমি রাজপথে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কবু পারে কি অভুলি। তারপরে এটা আছে যে যে তুমি আমাকে ত্যাগ করেছি, আমার ছোটবেলায় বাবা মা আমায় ত্যাগ করেছে, অনাথ আশ্রমে আমি পালিত হয়েছি। এই শকুন্তলার উত্তর তাই, আমার মা আমাকে ত্যাগ করেছিলেন, আমি পালিত হয়েছি অন্য জায়গায়, তুমিও আমাকে শেষকালে ভুলে গেলে। এই বীরাঙ্গনা কাব্যের প্রথম চিঠি এটা। অভাগিনী দাসী নমি রাজপথে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কবু পারে কি অভাগী। তুমি করলেন আমাকে, তুমি কেন এখন বলছেন, এটা একেবারে রেবেকা বলছেন। আমি দেখাতে চেয়েছি এটা, এটা সম্ভবত মধুসূদনের মনে কোন একটা বেদনা ছিল। এই চিঠিটা হতে পারত দুষ্মন্তের প্রতি শকুন্তলা না হয়ে মধুসূদনের প্রতি রেবেকা। এরই এইটা যদি হয়তো ধুলারাশি হেনাথ আকাশে, পবন শনন যদি অসাধারণ, শুনি দূর অসাধারণ। বনে, বীরাঙ্গনা অমনি কাব্যটা সমকি ভাবি অসামান্য, মদকর। এত ভালো। উনি লিখবার চেষ্টা করেছেন 21টা লিখবার, বোধহয় 11টা লিখেছিলেন। অসম্ভব। এবং সেখানে যেটা নিয়ে খুব হয়েছিল, সোমের প্রতি তারা। সোম হচ্ছে চাঁদ তো, আর তারা হচ্ছে সোমের গুরু পত্নী। গুরু পত্নী শিষ্যকে প্রেম নিবেদন করছেন, এটা নিয়ে তখন বিরাট একটা আলোচনা হচ্ছে। কিন্তু এত ভালো, এত অসামান্য
বীরাঙ্গনা কাব্য অসাধারণ একটা কাব্য, মানে মধুসূদনের প্রতিভার আমার মনে হয় শ্রেষ্ঠ। মেঘনাদ বধ তো নিশ্চয়ই খুব ভালো আচ্ছা, সব এই দিক এই থেকে। এই যেটা বললেন যে গুরু পত্নী শিষ্যকে হুম। প্রেম নিবেদন করছে, হ্যাঁ, এটাও বীরাঙ্গনা কাব্যেরই হ্যাঁ, অন্তর্গত ওই একটি হ্যাঁ, চিঠি। সোমের প্রতি তারা, এই কবিতাটা সোমের প্রতি তারা। সোমের আচ্ছা। প্রতি তারা অসম্ভব ভালো, এত ভালো যে বলতে পারবো না। হুম। মানে মধুসূদন সত্যিই অসামান্য ছিলেন। আচ্ছা, আমি বলছি এমন মধুসূদনের তো তুমি নাটকও আছে। মেঘনাদ বধের কথা না, বলছিলে। আমি মেঘনাদ বধে আসছি, কিন্তু তার আগে শর্মিষ্ঠা বা বুড়ো শালিকের ঘাড়েরও এগুলো। হুম হুম। বুড়ো শালিকের ঘাড়ের ওয়াজ ওয়ান্ডারফুল, অসাধারণ হ্যাঁ। অসাধারণ। আমার অবশ্য মধুসূদনের কথা বলছি, যার কথা সত্যিই মনে পড়ে, মানে তোমাদের জন্মের অনেক আগে এবং আমি যখন খুবই ছোট তখন মধুসূদন মধু বসু আহ, মানে মধুসূদনকে নিয়ে সিনেমা করেছিলেন, এবং সেটা হ্যাঁ, উৎপল উৎপল দত্ত। দত্তের প্রথম জানি, আমি সিনেমা। বলতে যাচ্ছিলাম উৎপল উৎপল দত্ত। দত্তের প্রথম সিনেমা অসাধারণ। হ্যাঁ। এবং আমি উৎপল দত্তের একেবারে শেষ জীবনে দাঁড়াও হ্যাঁ। পথিকবর মধুসূদনের আচ্ছা। ভূমিকা অভিনয় করেছেন অনবদ্য, আমি দেখেছি সেটা। উৎপল দত্তের সব আমি দেখেছি, সমস্ত নাটক। এবং দাঁড়াও পথিকবর যে কি অসাধারণ করেছিলেন না, আমি বলতে পারবো না। আচ্ছা, অনবদ্য উৎপল দত্ত অভিনয় আমাকে উৎপল একটুখানি দত্ত। বলুন যে মধু বসুর সিনেমাটা তো এখন, আর সত্যি কথা বলতে কি উৎপল দত্তকে কি সুন্দর মানায় না মধুসূদনের ভূমিকায়, মানে হ্যাঁ, ওই। অসম্ভব অসম্ভব, হ্যাঁ। ভীষণ সুন্দর, না, আমি বলছি দারুণ। দাঁড়াও পথিক বরটা বুড়ো কি শালিকের মধুসূদনের? ঘরে নয়। না, দাঁড়াও পথিক বরটা কি মধুসূদনের জীবন নিয়ে হ্যাঁ হ্যাঁ, নাটক? একদম। হ্যাঁ, আচ্ছা, তাতে দাঁড়াও উৎপল দত্ত পথিকবর কি ভূমিকায় পাঠ মানে ওটা তো করতেন? ওর তো এতে লেখা সমাধি ক্ষেত্রের কবিতাতে ওটা। হ্যাঁ, জানি দাঁড়াও আমি। দাঁড়াও পথিকবর পথিক বা জন্মচরিতা। জন্মচরিত বঙ্গে তিষ্ঠ হ্যাঁ, ক্ষণকাল, জননীর কলে শিশুলভ দেখো হয়ে তুমি যে কি চমৎকার মতিবিরাম, বলছো। আমরা মহির যে কোলে লজ্জায় মহানের পড়েছিলাম, প্রাপ্তিত আমরা কি দত্ত। লজ্জায় পড়েছিলাম এটা যখন তো এম এ আমাদের। ক্লাসে পড়ছি। তুমি হ্যাঁ। তো বলছো তুমি নিজেকে কি ভাবছো, তুমি অনেক বেশি আচ্ছা, জানো। আমার আমার কথা ছাড়ুন, আমি বলছি যে হ্যাঁ, আমি ছাড়বো না, না, একটু না, একটু শুনতে হবে। আমরা শোনো, আমি না, যখন এম আমি এ ক্লাসে আমি ভর্তি হয়েছি, জনার্দন চক্রবর্তী মধুসূদন পাগল ছিলেন। তিনি প্রথম এম এ ক্লাসে আমাদের পড়াতে এলেন, এসে অসাধারণ অধ্যাপক। এসে বললেন, আচ্ছা মধুসূদনের পড়াতে, মধুসূদন সম্পর্কে পাগল ছিলেন। তারপরে আমাদের বললেন, আপনারা উঠে দাঁড়িয়ে একটু বলুন তো দাঁড়াও মধুসূদনের সমাধিক্ষেত্রে কবিতাটা বলুন। এবং আমরা কেউ বলতে পারিনি। উনি এত রেগে গেলেন না, বললেন আপনারা মধুসূদন এইটা জানেন না, আপনারা বাংলা পড়তে এসেছেন। আমরা কেউ, তুমি তো এখন মুখস্থ বলছো, আমি না, এটা এখন তো হয়তো আমাদের। পারবো। হুম। আমি বলছি মধুসূদনের সমাধি ক্ষেত্রটা দেখেছেন পার্ক সার্কাসে আছে। পার্ক আমি সার্কাস গেছি। না, পার্ক পার্ক স্ট্রিট। হুম হুম, গেছি হ্যাঁ। আমি ওখানে। না, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, দাঁড়াও পথিক পরে কি উৎপল দত্ত কি পাঠ করতেন, মানে মধুসূদনের ভূমিকায় বুড়ো মধুসূদন নাকি না, কারণ পুরো তখন তো পুরো না। ফুল মধুসূদন, মীনাক্ষী গোস্বামী হেনরিয়েটা হতেন। আমার রেবেকার কথা মনে নেই, অসম্ভব আচ্ছা। ভালো এত ভালো করেছিলেন না, হ্যাঁ। অসাধারণ। না, কিন্তু মনে হচ্ছে তার। লাস্টও দেখেছি চাউসেস্কু, এটা কোন রোমানিয়া যারা, এটা লাল দুর্গ, আমি সেটাও দেখেছি উৎপল দত্তের। উৎপল দত্তের লেনিন কোথায় যাত্রা দেখেছি, অসম্ভব আচ্ছা। ভালো না, অভিনয় কিন্তু করতেন আমি বলছি দেখুন। উৎপল দত্ত কি মধুসূদনের কম বয়সের ভূমিকাটা কে করতেন সেই না নাটকে দাঁড়াও? একটু না, ন্যাচারালি তখন যথেষ্টই বয়স হয়েছে, একেবারে ইয়াং দেখাননি আমার। এখন পুরোটা মনে নেই, কিন্তু খুব ভালো মনে আছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমি আর আমার স্বামী দেখতে গিয়েছি, ও ভীষণ উৎপল দত্তের ভক্ত ছিল। তো আমিও খুবই ভক্ত উৎপল দত্তের। আমি উৎপল দত্তকে শম্ভু মিত্র যত ভালোই হন, আমি খুবই ভক্ত আমি শম্ভু মিত্রের। কিন্তু আমি অভিনেতা হিসেবে উৎপল দত্তকে বেশি জায়গা দেবো, কারণ শম্ভু মিত্র শুধু স্টেজে খুব ভালো অভিনয় করতেন, ফিল্মে একদম সাকসেসফুল হননি। উৎপল দত্ত তো অসামান্য, ফিল্মেও তার যেরকম সত্যজিৎ রায়ের ছবিতে, তেমনি হিন্দি গোলমালে, হ্যাঁ, তেমনি অবশ্যই। অমানুষে, হ্যাঁ। তেমনি বাংলার সাহেব বলে একটা ছবি সেন্টিমেন্টালি ভর্তি, তুমি দেখেছো কি আমি জানি না, অসামান্য। দেখেছি। রঞ্জিত মল্লিক ইয়ে আছে, তাপস পাল না, আছে। তাপস পাল, ও তাপস পাল আছে, হ্যাঁ। হ্যাঁ, যেদিন উৎপল দত্ত জানতে পারবেন বাবা, আর এসে উৎপল দত্তের অভিনয় তখন আমি ভুলতে পারি না, অসম্ভব। আমার সঙ্গে উৎপল দত্তের আলাপ ছিল, কারণ উৎপল দত্তের খুব সহকারী দক্ষিণেশ্বরে থাকতেন সমীর দা, আমি জানি না এখন কেমন আছেন। তো আমাদের সঙ্গে আলাপ করিয়েছিলেন উৎপল দত্ত। মিনার্ভাতে হলি আমরা যেতাম, এবং ডেকে এসে আমাদের সাথে খুব গল্প করতেন, অসম্ভব। আর সোমসেন তো আমাদের বেতনের ছাত্র ছিলেন, আমরা ওকে আচ্ছা। সম্বর্ধনা দিয়েছি, আমাদের কাছে আসতেন অনেকবার আর কি। যাই হোক, এবারে বলো কি না, আমি বলছিলে। অবাক হয়ে যাচ্ছি, উৎপল দত্ত আপনাদের সাথে গল্প করতেন? হ্যাঁ, মানে মজার, ভীষণ মজার মজার। এই দেখুন না, একটা নাটক হচ্ছে, আপনারা দেখতেছেন, কেউ দেখতে আসছে না, পিল পিল করে একজন লোক আসে, এই কথাটা আচ্ছা, বলছেন, আমি পিল পিল উৎপল করে দত্তের একজন গল্প লোক। শুনেছি মজার, উনি কিন্তু কথায় কথায় খুব খিস্তি করতেন, কাঁচা খিস্তি। না সেসব আমার সামনে না, সেই মানে ভদ্রতা করতেন, নিশ্চয়ই ছিল না। এমনি করতেন আমি মানে বলছি, আমি মানে। যে বসে খুব ভয়ঙ্কর গল্প করেছি তা না, আমরা দেখতে গেছি তো, থিয়েটার দেখতে গেছি, অনেকক্ষণ আগে গেছি, সমীরদা ডেকে আলাপ টালাপ করালেন, এরম বলে টলে সেসব কথা টথা ইত্যাদি হল না, একদমই আর নয়। খুব লম্বা ছিলেন না উৎপল দত্ত, 6 ফুটের মতো? তাই কি উৎপল দত্ত অতটা লম্বা ছিলেন? মেবি হবে। চেহারা খুব আচ্ছা। ভালো ছিল, খুবই সুন্দর, ফর্সা খুব ছিলেন? ভালো।
মাঝারি, খুব বলবার মতন ফর্সা কিন্তু নয়, ভালো, খুব আচ্ছা, চেহারা খুব ভালো ছিল। চোখগুলো খুব বড় বড় ছিল। হুম 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 হুম। না, আমরা কিন্তু আমরা যদি আবার ওই ইয়েতে ফিরে আসি, আপনি মেঘনাদ বধ কাব্য থেকে ওইটা একটা দিলেন, ওই যে প্রমীলা বলছে রাম কি হুম ভিখারি, এরকম আরো যদি কিছু বলেন মানে, এবং মানে সেটার ব্যাখ্যা হুম। মেঘনাদ বধ হ্যাঁ কাব্যের। হ্যাঁ হ্যাঁ, ধরো সেটা তো আছে। অমিনাথ বন্দ্যোপাধ্যায় মধুসূদনের নারী চরিত্রের ব্যাপারে কিন্তু অসাধারণ। চিত্রাঙ্গদা বলে যে চরিত্রটি দেখিয়েছেন, ধরো যেমন কর্ণকুন্তির সংবাদ রবীন্দ্রনাথের, হুম, আমাদের কাছে কর্ণর কথা বললে আমরা মহাভারতের কর্ণ চেয়ে রবীন্দ্রনাথের কর্ণই আমাদের অনেক কাছের বলে মনে হয়, কেমন? হুম, কিন্তু মহাভারতে তো পাল্টাতে পারেন না, সেই জন্য রবীন্দ্রনাথ যাই বলুন, কর্ণ কুন্তির ডাকে সাড়া দিয়ে ফিরে আসতে পারেননি নতুন করতে। ঠিক একই কারণে মাইকেল যখন লিখলেন মেঘনাদ বধ কাব্য, ঠিক আলটিমেটলি তোমাকে রামায়ণের এটা কি মানতে হলো তো, রামের জয় এবং রাবণের পরাজয় এটাই দেখাতে হয়েছে সমস্তটা। কিন্তু তার মধ্যে থেকে উনি এই যে রাবণের যে মহত্ব, তার মধ্যে যে মানবিকতার আরোপ, যেটা রাক্ষস মানে রাক্ষস নয়, তা তো আমরা কি এখন, ধরো আমরা কি এদের রাক্ষস বলবো? আর সিলোনে সিংহলে, তাই তো, হুম। তাহলে আমরা কি তাদের রাক্ষস বলি? না, না, একেবারে। সিংহলে হুম, লঙ্কাকে, লঙ্কা শ্রীলঙ্কা তো, হ্যাঁ, তাহলে আমরা লঙ্কা শ্রীলঙ্কার লোকেরা যখন খেলতে আসে, জয় সূর্য টয় সূর্য, আমরা কি তাদের রাক্ষস বলি না, না? বলি না, কারণ একে আমরা নিজেরা এখন সভ্য হয়েছি। কিন্তু রামায়ণের যুগে তা ছিল না, সেই জন্য আর্যরা ওদের রাক্ষস বলেছে না। মধুসূদন সেটা ঘোচালেন। মধুসূদন যেটা নবমানবতাবাদ বা নিউ হিউম্যানিজম তুললেন এবং রাবণের মধ্যে সেই মানবিকতা আরোপ করলেন। কিন্তু রাবণকেই নায়ক করেছেন প্রধান, মেঘনাদ বধ কিন্তু মেঘনাদ নয়, রাবণই হচ্ছে নায়ক। কিন্তু সেই রাবণকে সম্পূর্ণভাবে খুব গ্লোরিফাই করেছেন। কিন্তু রাবণই যে এই সমস্তের জন্য দায়ী, এই কথাটা, এই যে পোয়েটিক জাস্টিস, হ্যাঁ, সেটা কিন্তু মধুসূদন দেখিয়েছেন রাবণের অন্যতম স্ত্রী চিত্রাঙ্গদার মধ্যে দিয়ে, যিনি আচ্ছা, বীরবাহুর মা। প্রথম আরম্ভ হচ্ছে, সম্মুখ সমরে পড়ি বীরবাহু যবে গেলি চলি গেলা যমপুরে, কহে অকালে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে প্রদীপ সেনাপতি পদে পাঠাইলে পুনঃ। আমার মুখস্থ ভুল হচ্ছে হয়তো, বই আমার সামনে নেই। যাই হোক, এই তো তখন অন্য এক একজন ছেলেকে পাঠাচ্ছেন, মেঘনাদ পরে যাবে। বীরবাহু প্রথমে গেছেন, বীরবাহুর পতন হয়েছে, এবং তারপর আরেকজনকে ডাকার কথা হচ্ছে অমুকে তমুকে, তারপর মেঘনাদ আসবে। ঠিক সেই সময় যখন রাবণ বীরবাহুর পতনে খুব দুঃখ করছেন, সেই সময় ঢুকলেন বীরবাহুর মা চিত্রাঙ্গদা। হ্যাঁ, এই নামটা মধুসূদন কোথা থেকে পেয়েছেন জানি না, মহাভারত এই রামায়ণ আছে কি তাও জানি না, নতুন একেবারে নারীবাদে। এবং চিত্রাঙ্গদা এসে সোজাসুজি রাবণকে দোষারোপ করলেন। রাবণকে বললেন, হায় নাথ, নিজ কর্মফলে মজালে রাক্ষস কুলে মজিলা আপনি। মানে একমাত্র সন্তানের বলছে, তোমার অনেক ছেলে আছে, আমার তো একমাত্র সন্তান বীরবাহু, তাকে তোমার জন্য মরতে হয়েছে। কিন্তু কেন? বলছেন যে তুমি তো কখনো, রাম তো নিজে তোমাকে যুদ্ধ করতে আসেনি, তুমি তার স্ত্রীকে অপহরণ করেছো, সেই জন্য সে এসেছে। যখন সাপ যখন আনায় মাজারে থাকে, তখন কি শুধু শুধু সে ফোঁস করে? করে না। তুমি তাকে আঘাত করেছো, সাথে তোমার জন্য যা কিছু ঘটেছে, হায় না, নিজ কর্ম ফলে মজালে রাক্ষস কুলে মজিলা আপনি বলে প্রচন্ড পরিমাণে রাবণকে একেবারে প্রথমে, একদম প্রথম স্বর্গ, এটা নট স্বর্গ তো, প্রথম স্বর্গেই রাবণকে একেবারে ধ্বস্ত করে দিয়ে চলে গেলেন চিত্রকথা। এইখানে মধুসূদন দেখালেন যে তার মানে রাবণই দায়ী এই যুদ্ধের জন্য। অথচ তিনি মধুসূদন কিন্তু রাবণকে তুলছেন, কিন্তু তিনি রামায়ণের যে প্রচলিত, যেহেতু মহাকাব্যকে তুমি পাল্টাতে কখনো পারো না, ইলিয়াড ওডিসি থেকে তুমি অন্য প্রায়মকে অন্যভাবে আনতে পারো। কর্ণকুন্তির সংবাদে রবীন্দ্রনাথ কুন্তিকে যে দেখালেন, হোল মহাভারতে কুন্তি একবারের জন্যেও তার যে ভাসিয়ে দেওয়া পুত্রের জন্য দুঃখ বোধ করেননি। কিন্তু রবীন্দ্রনাথ দেখালেন হতে পারে না, যে মা প্রথম সন্তানকে ভাসিয়ে দিতে বাধ্য হলো, তার সারা জীবন তার কষ্ট থাকবে। মহাভারতে একবারও নেই, একেবারে শেষ মুহূর্ত ছাড়া, শেষকাল ছাড়া, যে জন্য যুধিষ্ঠির মাকেই দোষ দেবে পরে। কিন্তু রবীন্দ্রনাথ এটা করলেন, কিন্তু পাল্টাতে পারেননি, আচ্ছা, আমি ফিরিয়ে আনতে পারতেন। এই মানে এটা খুব একটা অর্বাচীনের মতো প্রশ্ন আমার, এটা ভুলে যাচ্ছি আমি। সেটা হচ্ছে মানে কুন্তী কর্ণকে কেন ত্যাগ করেছিলেন? সেটা অবৈধ সন্তান ছিল বলে, মানে হ্যাঁ সূর্যদেবের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথচ আচ্ছা, কুন্তির তাতে কোনো আমি তোমাকে বলি এই ব্যাপারটা নিয়ে, আমরা লিখছি, আমাকে আমাদের ক্ষেত্রগুপ্ত আমার স্যার ছিলেন তো, স্যার মানে আমি রবীন্দ্রভারতীতে পড়িনি, কিন্তু আমি পিএইচডি করেছি তো ওখান থেকে।
এমফিলও করেছি ওখান থেকে। তো তখন ক্ষেত্রবাবু অসামান্য পড়াতেন, মানে আমি বলে বলে বোঝাতে পারবো না। ওর কাছে বনলতা সেন পড়া বা অন্য কিছু পড়া, রবীন্দ্রনাথের এক রাত্রি পড়া একটা অন্য জিনিস। যাই হোক, তো ওখানে ওই জায়গাটাতে আমাদের এই যেটা বলছিলাম, হ্যাঁ, উনি সেটা আমাদের দেখাচ্ছিলেন যে এই আমাদের, ওর স্ত্রী মারা যাবার, ওর স্ত্রী অধ্যাপিকা ছিলেন জ্যোৎস্নাদি, খুব ভালোবাসতেন আমায়। তো উনি মারা যাবার পর একটা এন্ডাওমেন্ট লেকচার হতো অনেক বছর বছর। হঠাৎ আমাকে ডাকলেন, আমি তখন এইসব এন্ডাওমেন্ট লেকচার ফেকচার দিতাম না, ডেকে বললেন তোমাকে বলতে হবে। আমি বললাম বিষয়টা ঠিক আছে। বললেন তুমি রবীন্দ্রনাথকে ছাড়ো, অন্য ওইসব একই জিনিস বলতে হবে না। হ্যাঁ, সাহিত্যে নারী ও পাপ। আমার না মাথায় বজ্রাঘাত হলো, আমি এসব বলতে পারবো না। বলতে গিয়ে আমাকে এত পড়াশোনা করতে হয়েছিল, সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে নারীদের খালি পাপের ভাগিনী করে দেখা হচ্ছে সাহিত্যে গোড়ার থেকে। কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, অম্বা, মহাভারতী দেখো, বিদুরের মা, সমস্ত শেষ পর্যন্ত, এমনকি বঙ্কিম, রবীন্দ্রনাথ প্রথম একটু আপত্তি আনলেন, বঙ্কিমচন্দ্র পর্যন্ত, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র পর্যন্ত নারীদেরই খালি পাপের ভাগী করছে। কুন্তির ব্যাপারটা কি, কুন্তি খুবই ছেলে মানুষ, তখন ওখানে দুর্বাসা এসেছিলেন, কুন্তি খুব সেবা টেবা করাতো, তিনি তাকে আশীর্বাদ করে গেলেন, তোমাকে আমি বর দিয়ে যাচ্ছি, তুমি যে দেবতাকে স্মরণ করবে তিনি তোমায় দেখা দেবেন। কুন্তী মানে কি বলবো, ডিডন্ট রিয়েলাইজ যে সেই দেবতা আসবেন ব্যাপারটা কি। কুন্তী তখন খুবই ছেলে মানুষ। কুন্তী তখন পরীক্ষা করার জন্য সূর্যদেবকে ডাকলেন, এবং সূর্যদেব এলেন, এবং ওদের দেবতাদের যা কাজ, দেবতা তাই কাজ করে চলে গেলেন, এবং কুন্তী সন্তান সম্ভবা হলেন। এবং তখনও এই দেখা যাচ্ছে কুন্তী খুব লজ্জিত, কি করবেন, কুন্তী সেই সন্তানকে ভাসিয়ে দিতে বাধ্য হলেন। কিন্তু মহাভারতে একবারও নেই যে কুন্তী সেই সন্তানের জন্য ভয়ঙ্কর দুঃখ বোধ করছেন, কখনো করেননি মতন। তো মজা হচ্ছেই, তারপর যখন কুন্তীর বিয়ে হলো পাণ্ডুর সঙ্গে, পাণ্ডু সন্তান ধারণে অক্ষম ছিলেন, কিন্তু তখনকার নিয়ম ছিল নিয়োগ প্রথা, এবং রাজবংশ রাখবার জন্য তিনি স্ত্রীকে অনুমতি দিতেন যে অন্য পুরুষের সঙ্গে তুমি করতে পারো, হ্যাঁ, ওই তো আমার বিচিত্র নামে বীর্য করছে। সেই জন্য বলে। বাকিরা সবাই, হ্যাঁ, ওরা তো গোড়ার থেকে দেখলে তো সে সাংঘাতিক। বিচিত্রানয় বিচিত্র বীর্য সময় থেকে তো করলে একেবারে বিশাল ভাবে হবে, যেটা অনাম্য অঙ্গনাতে বুদ্ধদেব বসু দেখিয়েছেন, বা মহাভারত প্রথম, যে জন্য বলা হয় যাহা নাই ভারতে তাহা নাই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নেই তা ভূভারতে নেই। না, যত রকম ভালো মন্দ, শ্লীল অশ্লীল, সমস্ত কিছু মহাভারত আছে, সব না, নিষিদ্ধ আমি সব। বলছি যে পাণ্ডুর তো সন্তান উৎপাদনের ক্ষমতা ছিল না, তাহলে কুন্তির গর্ভের সন্তান একজনও নয়, সেটাই তো বলছি। তখন ওই উনি নিয়োগ প্রথা বললেন তো, পাণ্ডু অনুমতি দিলেন, কুন্তিকে বললেন হ্যাঁ, যে তুমি, আমি তোমাকে বলছি নিয়োগ প্রথা, তুমি সন্তান উৎপাদন করো, না, কারণ তাহলে বংশ ওদের রক্ষা পিতা কে করতে হবে। অ্যাকচুয়ালি, মানে পিতাটা কে? হু ইজ দ্য ফাদার অফ দিস যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব? হ্যাঁ, এরা এই যে এটা এই যে পাণ্ডু এটা যে বলছে নিয়োগ প্রথাটা তখন চালু ছিল, প্রত্যেকেই করতে পারতো। এবং তখন কুন্তী দুর্বাসার ওই আশীর্বাদকে মনে করলেন। কুন্তী যেখানে সূর্যকে করেছিলেন, তারপর ধর্মকে করলেন যুধিষ্ঠির, তারপর ইন্দ্রকে করলেন অর্জুন, পবনদেবকে করলেন ভীম, তিনজন হলেন। হ্যাঁ, আচ্ছা। এবং কুন্তীর যে সপত্নী মাদ্রী, তিনিও অশ্বিনী কুমার দুজন ডাক্তার স্বর্গের, তাদের নকুল আর সহদেব পাঁচজন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু এরা কেউ পাণ্ডুর নয়, কিন্তু এরা পাণ্ডব নামে পরিচিত হলো, হ্যাঁ, এবং তাহলে তাতে কারো কর্ণের কোনো আপত্তি। দোষ কি? কিন্তু কিন্তু মজা হচ্ছে যে অথচ এদের নেওয়া গেল, কিন্তু কর্ণকে গ্রহণ করা গেল না। এই কেন যে কেন গেল না, কেন এটা গেল না? ওটা বিয়ের আগে বলে, আচ্ছা। করা গেল না তো। কিন্তু এটা তো খুব স্বাভাবিক, এখনো যদি এরকম কোনো ঘটনা ঘটে যে মাকে তার সন্তানকে ভাসিয়ে দিতে হয়, তার জন্য তো একবার দুঃখ হবে। কিন্তু কুন্তির মধ্যে মহাভারত একবার নেই, কখন হলো, যখন সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেছে, অষ্টাদশ একেবারে 18 দিন বাকি, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, তখন পাণ্ডবেরা, যুধিষ্ঠির বলছেন এবারে আমরা তর্পণ করতে যাব, কারণ কৌরবরা তো আমাদেরই ভাই জ্ঞাতি, তাদের জন্য আমরা তর্পণ করতে যাচ্ছি। তখন মহাভারতে কুন্তী বলবেন যে তোমরা কর্ণের জন্য তর্পণ করো। তখন তো ওরা খুব অবাক, ভীম তো রেগে উঠলো ভীষণ, বললো কর্ণের জন্য মানে, কর্ণকে পারলে আমরা, আর এই কর্ণের জন্য মানেটা কি, খুব রেগে গেছে। তখন তখন কুন্তী বললেন এতদিন বাদে যে কর্ণ তোমাদের ভাই। তখন তো যুধিষ্ঠির কি বলেছিলেন কুন্তিকে, যুধিষ্ঠির বলছেন তাহলে আমি বুঝতে পারছি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী হচ্ছে মা তুমি। কারণ আমরা জানি যে আমাদের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধটা আসলে দুর্যোধনের সঙ্গে নয়, যুদ্ধটা ছিল অর্জুন আর কর্ণের সঙ্গে।
আমরা যদি একবারও জানতাম যে কর্ণ আমাদের বড় দাদা, তাহলে যুদ্ধ হতো না। তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী তুমি, এটা মহাভারতে রয়েছে কথাটা। হুম, এবং সেখানে কৃত্তিবাসী, সরি রামায়ণকে, কৃত্তিবাসী এতে অদ্ভুত ভাবে, কৃত্তিবাস নয়, আমাদের কাশিরাম দাস মহাভারতে কিন্তু সেই জন্য একটা খুব মজার কথা আছে যে যুধিষ্ঠির নাকি তখন অভিশাপ দিয়েছিলেন মাকে, যে আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে মেয়েরা কখনো কোনো কথা পেটে রাখতে পারবে না, তুমি গোপন করে রেখেছিলে বলে আমাদের এত বড় সর্বনাশ হয়েছে। এবং এটা এখনো বলা হয় যে মেয়েদের পেটে কোনো কথা থাকে না, এটা যুধিষ্ঠিরের অভিশাপ। তো রবীন্দ্রনাথ কি দেখালেন, রবীন্দ্রনাথ তো দেখাচ্ছেন তার নয়, প্রথম থেকে কুন্তী দুঃখ পাচ্ছে। প্রথম যখন কুন্তী যখন যদি বলছেন পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছে রত, কর্ণ নাম তত, কহ তুমি মোরে কে গো তুমি মাতা। তখন বলছেন, যখন জানতে পারলেন তুমি কুন্তী, অর্জুন জননী, তার উত্তরে কুন্তী কি বলবেন, অর্জুন জননী বলি দেশ করিও না বৎস, আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি যাবে প্রবেশিলে তরুণ কুমার, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো, যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে কে সে বাক্যহীনা। হুম, নিজের কথা বলছেন বারবার। যখন তোমাকে দুর্যোধন অভিষিক্ত করলো তখন তোমাকে আশীর্বাদ করেছি, যেটা যে কোনো মার পক্ষে সম্ভব হতো, যেটা মহাভারতকার বলেননি, রবীন্দ্রনাথ সেটা বলেছেন। সেই আচ্ছা। জন্যই রবীন্দ্রনাথ সেই আধুনিকতার জন্য। না, আমি বলছি কর্ণকে তো ভাসিয়ে দেওয়া হলো, বাট ওকে হ্যাঁ, কৌরবরা কিভাবে অ্যাডাপ্ট করলো, মানে এরা? না, কৌরবরা তো অ্যাডাপ্ট করেনি। অধিরথ, অধিরথ হচ্ছে সারথি, অধিরথের সুতপুত্র, আচ্ছা। ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন অধিরথ। অধিরথের স্ত্রী রাধা, মানে রাধেও নাম তো বলতেন। এবং হুম, কর্ণ শেষকালে তো বলবে কুন্তিকে, হুম, যে আমি তোমার কাছে ফিরবো না, অধিরথ পুত্র মোর, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধীর গৌরব, পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করিকারে। অসাধারণ তো, কর্ণকুন্তী সংবাদ পড়লে না মানে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না, অনবদ্য। এবং কর্ণকে সবচেয়ে আদর্শ বলে মনে হয়। কর্ণ দু একটা ভুল করেছেন, কিন্তু তার জন্য কর্ণ মানুষ হিসেবে খুব, মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু কর্ণ সেজন্য একটা পারফেক্ট, হুম, সবচেয়ে ভালো দুটো চরিত্র তো মহাভারতের সবচেয়ে ভালো, গান্ধারী আর কর্ণ। হুম। গান্ধারী একেবারে প্রায় অপবিদ্ধ, আর কর্ণ একদম অন্যভাবে আর কি। কিন্তু